বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্স নিয়ে ডিটেলস একটু আলাপ করব। ইন্স্যুরেন্সের লং টার্ম চার্ট দেখাবো এবং লং টার্ম চার্ট বেসিসে আপনাদের সাথে কিছু টেকনিক্যাল বিষয় আলাপ করব, যেগুলো আপনাদেরকে অনেক বেশি কনফিডেন্ট করবে এবং আপনাদের মধ্যে যে প্যানিক বা কাজ করে সেগুলো দূর করতে সাহায্য করবে। এবং আজকের আপডেটটাও দেওয়ার চেষ্টা করব ইন্স্যুরেন্সের, এর পাশাপাশি ওগুলা। আশা করি সাথে থাকবেন, আপনাদের কাজে লাগবে। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। এই ইন্স্যুরেন্স নিয়ে আপনারা যারা আমার সাথে প্রথম দিক থেকে আছেন ওনারা জানেন যে আমি কোন লেভেল থেকে ইন্স্যুরেন্স উঠবে বলছি, কোন অ্যানালিসিস দিছি, সেগুলো ভ্যালিড আছে কি না, এখনও সেগুলো অনুযায়ী যাচ্ছে কি না আপনারা দেখলে আপনারা ক্লিয়ার হবেন। এই রিসেন্ট একজন আমাকে কমেন্ট করছিল 3-4 দিন আগে যে আমি ইন্স্যুরেন্স নাকি ধরাই দিছি। সামান্য কারেকশানে এই ধরনের কমেন্ট করে বসে পেজে এসে, তো বিষয়গুলো অনেক খারাপ লাগে। এই কারেকশানে বলতেছে আমি ইন্স্যুরেন্স ধরাই দিছি। আমি ইন্স্যুরেন্স ধরাই দেওয়ার কে? আমার কাছে কি ইন্স্যুরেন্স আছে? আমি কি কিনাই দিছি সবাইরে? না, ধরাই দেওয়ার বা কে আমি? ইন্স্যুরেন্স কমতে দেখলে আপনি সেল দিবেন, ঠিক না? আপনি ইন্স্যুরেন্স কমতে দেখলে আপনি বের হয়ে যাবেন। এখানে ধরাই দেওয়া না দেওয়ার কেস। আমি কি কিনাই দিছিলাম? যে আমাকে বলছে ইন্স্যুরেন্স ধরাই দিছে, তাকে কি আমি কিনাই দিছিলাম? তাহলে ধরাই দেওয়া কীভাবে হবে? আমি কিনাই দিলাম না, ধরাই দেওয়া হবে? তো আমি সুন্দরভাবে তাকে আউট করে দিছি এবং ব্লক করে দিছি। আমার ব্লক করার অভ্যাস অনেক আগে থেকে আসে, আমি এগুলো নিতে পারি না। আমি পজিটিভ মন নিয়ে গ্রুপ চালাই, পজিটিভ মন নিয়ে চ্যানেল ওপেন করছি। আশা করি বুঝতে পেরেছেন। ওই যে বিল, তো যাই হোক, ওকে ব্লক করছি। আর এরকম ইন্স্যুরেন্স এই 3-4 দিনের এই কারেকশানেই যখন নেগেটিভ কমেন্ট করলো নিজেকে নিয়ে, আমার এই হয়েছে ইন্স্যুরেন্স কিনে, আমার সে হয়েছে, ওগুলো আরও আউট করছি। এই ওরা বুঝে না কার পেজ, কে এই পেজ চালায়, কে, এগুলো ওরা বুঝে না, জানে না, খবর নেয় না। এমনি কোনো একটা চ্যানেল দেখলেই মনে করে যে এখানে আমি যা তা বলবো, এগুলো কোনো সমস্যা না। তো ওগুলারে ব্লক করে দিছি, সমস্যা নাই। আসলে এখন ইন্স্যুরেন্সের আসল আলোচনায় আসি। ইন্স্যুরেন্স একটা রাউন্ডিং বটমের করে ফেলছে আমরা বলতে পারি, কিন্তু এটা আমাদের পুরোপুরি রাউন্ডিং বটম হয়ে গেছে আমরা বলবো না, কারণ আমাদের বি পয়েন্টটা হচ্ছে 57-58 লেভেল। এখন আমি আপনাদেরকে রাউন্ডিং বটম বলে যাচ্ছি। বাজার তো এই রাউন্ডিং বটম পার করে সামনে যাইতে পারে না? অবশ্যই পারে। বাজার তো বলে দেয় না যে আমি রাউন্ডিং বটম করতে যাচ্ছি, রাউন্ডিং বটম করব, তুমি রাউন্ডিং বটমের জন্য রেডি থাকো। আমি তো এই লেভেল থেকে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিয়ে যাচ্ছি উঠার, কারণ আমি ইন্স্যুরেন্স হোল্ডারদের সাথে আছি 3 বছর আগে থেকে। যাই হোক, এখন ওই যে রাউন্ডিং বটম বাজার আমাদেরকে বলে নাই, তাহলে বাজার কি বলছে? বাজার আরও অনেক দিন ভালো হবে। বাজার সিগন্যাল দিচ্ছে, বাজার এই পুরো বছর বাজার ভালো থাকবে, আগামী বছরও বাজার অনেকটুকু সময় ভালো থাকতে পারে। কিন্তু সেটাও বাজার বলে দেয় না, বাজারের অ্যানালিসিস বলতেছে। ঠিক সেরকম ইন্স্যুরেন্সের অ্যানালিসিসও বলতেছে রাউন্ডিং বটম হবে, কিন্তু এটা ডিক্লেয়ার্ড না কোথাও। তাইলে কি এই বি পয়েন্টে গিয়ে কি বাজার কারেকশন হবে? কারেকশন হতেই হবে এমন কিছু আপনারা ভাববেন না। কারণ যেহেতু 57-58 আমি বলছিলাম যে বুলিশলি এই স্ট্রেট প্যাটার্নে উঠে যাবে, যেহেতু সে স্ট্রেট উঠতেছে এবং আশা করছি যে 52-তে থামবে না, কিন্তু সে থামছে এবং কারেকশান হয়েছে। সুতরাং
এই মাসে আমি দেখলাম মেজারমেন্ট দিয়ে এই মাসে 52, 58, 57-এ যাওয়ার আর সুযোগ নাই। তাহলে কি হইতে পারে, ওই যে এই লেভেলের মধ্যেই থাকতে পারে, এই লেভেলের মধ্যেই থাকতে পারে, যেটা কত এই ধরেন এই টপ লেভেলটা কত 52.5, এই ধরনের লেভেলের মধ্যে এই মাসে থাকতে পারে বাজার, একটা সম্ভাবনা আছে, অথবা এর নিচেও থাকতে পারে। এটা কোনো সার্টেন না, তবে 57, 58-এর দিকে যাওয়ার সুযোগ নেই এখানের জন্য না, অন্য মেজারমেন্টের কারণেও। বোঝার চেষ্টা করবেন। তাহলে বাজার যদি 58, 57 না যায়, তাহলে আমরা ধরে নিতে পারি এই মাসে, তাহলে বাজার নেক্সট মাসে আমরা হয়তো 63টা পেয়ে যেতে পারি, এবং পেয়ে যাওয়ার সম্ভাবনাটা যথেষ্ট আছে। আমি এখন আশাবাদী হয়ে গেছি, এবং সেটাও মেজারমেন্ট বেস, সেটাও অ্যানালিসিস বেস। এমনি আশাবাদী হওয়ার কোনো সুযোগ নাই। যদিও এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে বি পয়েন্ট, যেটা 58। তো বাজার, আমি সবসময় আপনাদেরকে বলি, কোনো রেজিস্ট্যান্স না, কোনো সাপোর্ট না, যদি বাজার পায়, টেকনিক্যাল সাপোর্ট পায়, ইন্ডিকেটর অসিলেটরের সাপোর্ট পায়। কেন এই 62, 63-র কথাটাও বলতেছি, এটার কারণ হচ্ছে এই যে ফিবোনাসি মেজারমেন্ট একটা কিন্তু লিডিং ইন্ডিকেটর, ফিবোনাসি, হ্যাঁ, এটা কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর না, মনে রাখবেন। এই লিডিং ইন্ডিকেটরের মেজারমেন্টটা আমরা পাচ্ছি 62, 63 লেভেলটা। কী লেভেল সেটা? গোল্ডেন রেশিও ফিবোনাসি 0.618। সুতরাং এ ধরনের মুভমেন্টে এরকম বটম থেকে উঠে আসলে মোস্ট অফ দ্য টাইমস শেয়ারটা অন্তত 0.618 লেভেল যায়। আজকে আপনাদের সাথে একটা নতুন কথা শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জন্য আমি এখন 52 পাশাপাশি এটাকে রাউন্ডিং বটম হতেই হবে, হয়েছেই এমন না বলে, এখানে একটা রাউন্ডিং বটম হয়ে গেছে ধরে নিয়ে আমরা এই হয়ে কারেকশান হয়েছে ধরে নিয়ে আমরা এটাকে আর রাউন্ডিং বটম না ধরে আমরা উপরের 62কে আমি টার্গেট হিসাবে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। 57, 58 থাকবে, এবং 52, 53ও টার্গেট হিসাবে থাকবে। এইটা হচ্ছে আসলে সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং সবচেয়ে প্র্যাগমেটিক, সবচেয়ে রিজনেবল রেজিস্ট্যান্স হচ্ছে 0.618। কখনো 0.50 থেকেও কারেকশানে যায়, সেটা কারেকশানে গেছে অলরেডি, গিয়ে রাউন্ডিং বটম কনফার্ম করে সে উঠে আসতেছে। এখন আর সে এই 52, 57, 58কে রাউন্ডিং বটম নাও করতে পারে, রাউন্ডিং বটম নাও ভাবতে পারে, এই রাউন্ডিং বটম শেষ হয়ে যেতে পারে। তাহলে কি করতে পারে? এরপরে সে এখন ওই টার্গেটে যাবে। এখন কেন ওই টার্গেটে যাবে, কেন 57, 58-এ সে থামবে না? আমার অ্যানালিসিসগুলো আসলে কিছুটা সিক্রেট অ্যানালিসিসের মতো। যাই হোক, এখন ইউটিউবে তো দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না ইউটিউবে দিলে। তো ওই কথাগুলোতে বলে রাখছি, কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, কোনো ধরনের নেগেটিভ ইন্টেনশন থেকে না, এই আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু 62, 63টা হচ্ছে আমাদের একটা ট্রেডমার্ক রেজিস্ট্যান্স, গোল্ডেন রেশিও ফিবোনাসি 0.618, আমরা আশা করতে পারি অনেকটুকু, নট সামান্য, নট টেনশন, এই লেভেলে যাওয়ার চেষ্টা করবে ইন্স্যুরেন্স। এরপরে গিয়ে সে কারেকশান হওয়ার সম্ভাবনাটা থাকবে, এবং আপনাকে দেখতে হবে এখন এই লেভেলে যাওয়ার সাপোর্ট আছে কিনা। আপনারা সবসময় মনে রাখবেন, আমি যখন আপনাদের সাথে একটা রেজিস্ট্যান্স শেয়ার করব, একটা টার্গেট শেয়ার করব, আমার অ্যানালিসিসের বেসিস হচ্ছে এরকম, আমি সেখানে যেতে পারবে কি না মনে করে আমি সাজেস্ট করি। এই জন্য আমার অ্যানালিসিস ওকে হয়, আলহামদুলিল্লাহ।
এগুলো বুঝতে হবে, বুঝতে জানতে হবে। আপনি একটা ইচ্ছামতো একটা টার্গেট দেখা দিলেন, ওইখানে যাওয়ার টেকনিক্যাল সাপোর্ট আসলে পাবে কি না আপনি জানেন না, তাহলে আপনি ভুল করতেছেন। এবং আপনারা মনে রাখবেন 0.618 লেভেল টাচ করার পরে ইন্স্যুরেন্স একটা ভালো কারেকশানে যাবে, ভালো কারেকশানে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা 50 লেভেলে আসার সম্ভাবনা থাকবে বা আর একটু নিচেও আসতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ টেকনিক্যাল সাপোর্ট আছে। ইন্স্যুরেন্স 0.50 না, 0.52 লেভেল, 8 লেভেল না, 62, 63 লেভেল যাওয়ার। যেহেতু এই মাসে সে ওই 0.58 লেভেল গিয়ে টাচ করতেছে না, এই মাসে 57, 58 লেভেল যাওয়া তার জন্য ডিফিকাল্ট। এবং সে যদি, মজার কথা বলে দিই, সে যদি এই মাসে 57, 58 লেভেলে যেত তাহলে তাকে কারেকশান হতে হইতো সম্পূর্ণ মেজারমেন্ট ওয়াইজ, এভরি মুভমেন্ট, এভরি শেয়ারের, এভরি স্টকের, এভরি ইন্ডেক্সের একদম মেজারমেন্ট ওয়াইজ হবে। মেজারমেন্ট ছাড়া কোনো কথা হবে না। এগুলো বোঝার চেষ্টা করবেন। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। আপনারা যেহেতু আমার ভিডিও রেগুলারলি দেখতেছেন, এই আলোচনাটা বোঝা আর কঠিন নাই। এখন আসেন আমি আপনাদেরকে মান্থলি চার্টে নিয়ে যাই। আমার সম্পূর্ণ আমার অ্যানালিসিসে আমি দেখতে পাচ্ছি 63, 62, 63 যেতে টেকনিক্যাল কোনো বাধা নাই, কোনো প্রবলেম নাই বড় সড়ো। শুধুমাত্র প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে ডে চার্টে স্ট্রাগল করা। এটা ডে চার্টে স্ট্রাগল করা, তো ডে চার্টে তো স্ট্রাগল করেই উঠতেছে। এত অ্যানালিসিস দিতে হচ্ছে ডে চার্টে কেন? কিছু দূর গিয়ে সে কারেকশান হচ্ছে। এই কিছু দূর গিয়ে যে সে কারেকশান হচ্ছে, এই জন্যই তো ইন্স্যুরেন্সকে নামতে হচ্ছে না, এই জন্য তো ইন্স্যুরেন্স উঠে আসতে পারতেছে। কারেকশান তো ওকে বুস্ট আপ করতেছে, কারেকশান তো ওর ইন্ডিকেটর অসিলেটরকে ওকে করে নেওয়ার সুযোগ দিচ্ছে, এই জন্যই তো সে আগাইতে পারতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখলে আপনারা দেখবেন ডে চার্টে 62, 63 ইজ নট দ্যাট মাচ ফার অ্যাওয়ে। এটা এই জুলাই মাসের পথ, ভালো করে দেখেন। এবং আমার কাছে মেজারমেন্ট আছে যে 57, 58 গেলে ইন্স্যুরেন্সকে কারেকশানে যেতে হচ্ছে। এটা আমি আপনাদেরকে অনেকবার বলছি, কিন্তু যেহেতু 57, 58 যায় নাই, এই লেভেলে কারেকশান হয়েছে এবং রাউন্ডিং বটম এটাকেই মূলত সে কমপ্লাই করছে। সুতরাং আমরা এটাকেই ধরবো রাউন্ডিং বটম, এটাকে আর ধরবো না, আমরা এটাকে এখন নেক্সট টার্গেট হিসেবে ধরবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি বিশেষ অ্যানালিসিসে যাব, তার আগে মান্থলিতে গিয়ে আপনাদের সাথে আরেকটু শেয়ার করব। এই জন্য শেয়ার করব যাতে আপনারা অনেক ভালো গেইনার হইতে পারেন। সিদ্ধান্ত আপনি নেবেন, কখনো ব্লেম করবেন না, কখনো আপনার কাছে পথ ওপেন। আপনি যদি বলেন যে আমি কিনাইছি, তুমি বেচো নাই কেন? তোমার তো বেচার দায়িত্ব তোমার। আমি কি কিনাইছি নাকি তোমাকে? আমি কি জানি তুমি কি কিনছো? আপনাদের হাতে শেয়ার, আপনি স্বাধীন, আপনি কিনবেন, বিক্রি করবেন, যাই করবেন। টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করবেন। অ্যানালিস্টকে কেন ব্লেম করবেন, বা যে অ্যানালিসিস দেয় তাকে কেন ব্লেম করবেন? অ্যানালিসিস তো কখনো কনফার্মেশন দেয় না, টার্গেট কনফার্ম হওয়ার, টার্গেট মিট করার নিশ্চয়তা দেয় না, গ্যারান্টি দেয় না। হ্যাঁ, যার অ্যানালিসিসে অ্যাকুরেসি বেশি, যার অ্যানালিসিস ভালো, আপনি তারটা ফলো করার চেষ্টা করবেন, তারটা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এটা তো করতেই হবে। এখন আসেন আপনাদেরকে আমি বলি, আপনাদের কনফিডেন্স লেভেলকে আরও বুস্ট আপ করার জন্য আমি এই অ্যানালিসিসটা দিচ্ছি মূলত। দেখেন আপনারা, আমি এই জিনিসটা আগেও শেয়ার করছি, আবারও করতেছি। দেখেন মান্থলি চার্টে ইন্স্যুরেন্সের ভলিউম কোনো রিস্ক লেভেলে নাই, কোনো এক্সেস কিছু নাই, একদম সাধারণ সুন্দরভাবে পরিমাণ মতো এগিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা আগের ভলিউমগুলো দেখেন, মান্থলি চার্টের আগের ভলিউমের এখনও অনেক নিচে আছে ইন্স্যুরেন্স। এই যে এখানে দেখেন, এখানের চেয়ে অনেক নিচে আছে। তার মানে কি, আমি ভলিউম নিয়ে
অ্যালার্ম হওয়ার কিছু নাই, টেনশন হওয়ার কিছু নাই, অনেক কিছু হয়ে যাচ্ছে বা ফিডিং করে ফেলতেছে, এই করতেছে, সেরকম কিছু না। আরে ইন্স্যুরেন্সের টার্গেট তো 82, ফিডিংয়ের কী আছে এখনও? আপনি যদি ধরিয়েও রাখেন 62-63 পরেও না সেল দেন, ইন্স্যুরেন্স তো টার্গেটে যাওয়ার আছে আরও বেশি। দেখবেন ইনশাল্লাহ এই বাজার 4 বছর পর ভালো হচ্ছে ব্যবসা করার জন্য, আপনি প্রফিট করার জন্য না, মনে রাখবেন। মার্কেট ব্যবসা করার জন্য বাজার ভালো হচ্ছে 4 বছর পরে। এর মধ্যে যদি আপনি প্রফিট করতে পারেন সেটা আপনার সাফল্য। আচ্ছা, এগুলো এখন বাদ দিয়ে দিই। এই যে এখন আসেন দেখেন মান্থলি চার্টে কী হইতেছে। মান্থলি চার্টে সব কিছু ওকে আছে, ক্যান্ডেলও ওকে আছে। ক্যান্ডেলটা যদি আরেকটু ছোটো হইতো, মানে ইন্স্যুরেন্স যদি আরেকটু কমতো, আমার চোখে আরও ভালো হইতো মনে হইতেছে। এখন আপনারা তো বলবেন যে ইন্স্যুরেন্স বাড়তে থাকুক। ইন্স্যুরেন্স গ্রামার ছাড়া বাড়লে তো সমস্যা, মেজারমেন্ট ছাড়া তো বাড়লে সমস্যা, তাহলে তো সংখ্যা দেখেন। আরেকটা ভালো দিক, ফিউচার ক্লাউড, রেড কুমো, যে রেড কুমো নিয়ে আমি ইন্স্যুরেন্সের টেনশনে ছিলাম, আপনাদের মনে আছে আমি বলছি যে এখনও এই জিনিসটাকে গোছায় নিতে পারে না, গোছায় নেয় নাই ইন্স্যুরেন্স। এখন দেখেন আলহামদুলিল্লাহ এখন প্রায় গোছায় নিছে, অল্প একটু বাকি আছে। তানকে সিনকো স্পেন এ এবং সিনকা স্পেন বি এর মধ্যে, তো এইটা ওকে হয়ে যাবে আর কয়েকদিন বা আগামী মাসে আশা করি, বা এই মাস শেষ হলে ওকে হয়ে যেতে পারে, যেহেতু মাস শেষ হয় নাই এখনও পুরোপুরি রেজাল্টটা আসে নাই। এইটা মান্থলি চার্ট। তাহলে এখানের প্রবলেমটাও সলভ হয়ে গেছে। এখানেও ইন্স্যুরেন্স বুলিশ, এইখানে ইন্স্যুরেন্স বাই সিগনাল আপিস, বুলিশ হইতে বাকি সামান্য নিচে ক্লাউডের। হ্যাঁ দেখেন ইন্স্যুরেন্স কোথায় আছে, ক্লাউডের সামান্য নিচে, ক্লাউড টাচ করে ফেলতেছে। সব মিলিয়ে দেখেন তাহলে ইন্স্যুরেন্সের অবস্থা। এরপরে আসেন এটা মান্থলি চার্ট। তো ইন্স্যুরেন্স কি এখানে গেছে? আপনি যে টেনশন করবেন বা হতাশ হবেন, ভয় পাবেন, ইন্স্যুরেন্স কি 82 গেছে? এখনও তো 82 যায় নাই। 58 গেছে না, এখনও 58ও যায় নাই। তা আপনি কেন অ্যাফ্রাইড হবেন? আপনাকে তো ভয় ভীতি নিয়ে শেয়ার ব্যবসা করতে কেউ বলে না। আপনি যেটা নিশ্চিত মনে করবেন, যে শেয়ারে আপনি রিস্ক লেভেল ফ্রি মনে করবেন, যে শেয়ার আপনাকে সার্টেন প্রফিট দিবে মনে করবেন, যে শেয়ারের ফান্ডামেন্টাল ভালো মনে করবেন, সেটাতে আপনি এন্ট্রি দিবেন। এখানে তো কাউকে জোরাজুরি করে না, করবেও না। এরপরে দেখেন মান্থলি চার্টের যে মূল বিষয়টা দেখাচ্ছিলাম, একটা হচ্ছে এই বাই সিগন্যাল চলে আসা বা ওকে হয়ে আসা। এটা বাই সিগন্যাল বলে না, এটা ওকে হয়ে আসা অনেকটুকু, যদি আমি বলতেছি, কিন্তু এটা আসলে বাই সিগন্যাল বলে না। ক্লাউডটা ওকে হয়ে আসা, এবং এই যে এমএসিডিটা দেখেন, এমএসিডিটা দেখলে আপনাদের সব সংখ্যা চলে যাবে। এমএসিডি ইন্স্যুরেন্সের এখনও জিরো লাইনের উপরে উঠে নাই মান্থলি চার্টে। তো আপনি কিসের জন্য এত ভয় পাচ্ছেন? কেন ভয় পাবেন? এমএসিডি তো জিরো লাইনের উপরেই উঠে নাই এখন জিরো লাইন টাচ করে উপরে আসছে, কিন্তু ক্রস করে উপরে চলে আসে নাই। লাইন সহ, এই যে সিগন্যাল লাইন সহ এমএসিডি লাইন। তো এই এমএসিডি লাইন কী করতে পারে, কতটুকু করতে পারে, আপনাদের তো ধারণা আছে। এই এমএসিডি লাইন যদি এখান থেকে উঠে আসতেছে মাত্র, এখনই আপনি ভয় শেষ। আপনি বলেন যে এই কি ধরাই দিছি, এই করাইছি, হ্যাঁ এই হয়েছে সে হয়েছে ইন্স্যুরেন্সের। তো টেকনিক্যাল অ্যানালিসিস না বোঝা লোকজন যদি অ্যানালিসিসের চার্টে এসে, চ্যানেলে এসে উল্টাপাল্টা কথা বলে, তারা তো সাইড পাবে না। তাকে তো এইভাবে কেউ দাওয়াত দিয়ে আনে নাই। এই যে দেখেন এমএসিডি যদি এইখানে আসে, তাহলে ইন্স্যুরেন্স কী করবে আপনারা একটু ভাবেন। এখন জাস্ট এইখানে আসলে আমি আর কিছু বলবো না, আপনারাই ভাবেন। এমএসিডি যদি শুধুমাত্র এতটুকু পথ আসে, তাহলে ইন্স্যুরেন্সের ক্যান্ডেল, ইন্স্যুরেন্সের প্রাইস কোথায় যাবে? এমএসিডি শুধু এখানে আসে, এটি একটু ভাবেন। আমি আপনাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনাদের কনফিডেন্স বাড়ে। আমি আমার মতো করে অ্যানালিসিস আপনারা ইউটিউবে দেখবেন না, আমি দেখি নাই, কাউ দেয় না। আচ্ছা যাই হোক, এখন আসেন এমএসিডি যদি এখানে আসে, তাহলে ইন্স্যুরেন্স কী করতে পারে দেখেন। এমএসিডি যদি এখানে আসে, ইন্স্যুরেন্স কী করতে পারে সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এমএসিডি এখানে আসলে ইন্স্যুরেন্স এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এই লেভেলে আসতে পারে। এই তো এমএসিডি কি এখানে আসবে শুধু?
এমএসিডি কি শুধু এখানে আসবে না আরও উপরে আসবে? আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে আর বলতে চাচ্ছি না। এভাবে বোঝার চেষ্টা করবেন, এভাবে বুঝবেন। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের একটা ডিটেলস আলোচনা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। টু বিল্ড আপ ইউর কনফিডেন্স, টু বিল্ড আপ ইউর কারেজ। হ্যাঁ, এখন আমি 6 মান্থ দিয়ে আসি। 6 মান্থের সেই অ্যানালিসিসটা শেয়ার করব, যেটা আমার স্পেশাল অ্যানালিসিস, যেটা ওকে হয়েছে। দেখেন, এই 6 মান্থস অ্যানালিসিসে আমি বলছিলাম যে ইন্স্যুরেন্স আপনাদের মনে আছে, অনেক দিন থেকে এগুলো দেখে আসছিলাম। ইন্স্যুরেন্স আমি এটা গ্রিন হবে বলছি, এটা আমার গ্রুপ মেম্বাররা জানে। এই ক্যান্ডেলটা গ্রিন হবে এই 6 মাসে, এটা উঠে আসবে এবং এটা উঠে আসে এখানে দুইটা তিনটা সাপোর্ট দেখেছে, একটা 58, একটা 52। ইন্স্যুরেন্স 52 টাচ করে একটু নিচে আসে। আরেকটা দেখাছিলাম ওই তানকেনসেন কুজেনসেনের সাপোর্ট লাইনে। এই সুতরাং আলটিমেটলি অ্যানালিসিস ওকে হয়ে গেছে। 58 যায় নাই, 52 গেছে এবং এখন 52 গিয়ে সে তানকেনসেন কুজেনসেনের সাপোর্ট লাইনের একটু উপরে আসে। এটা হলো 6 মান্থ চার্ট ওকে হওয়ার একটা এক্সাম্পল দিলাম, 6 মান্থ চার্টের অ্যানালিসিস। তো এখন দেখেন এই চার্টটা দেখলে কি মনে হয় আপনার এই ইন্স্যুরেন্স এখান থেকে আর যাওয়ার নাই? বোঝার চেষ্টা করবেন, একদম সহজ জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি। ইন্স্যুরেন্স তো ভাই এতটুকু যাওয়ার আছে, মিনিমাম তো 98 যাওয়ার আছে অ্যাজ পার 6 মান্থস চার্ট। আপনারা তো এটা পাবেন, এটা পাবেন আগামী মে মাস নাগাদ, এপ্রিল মে মাস নাগাদ, মার্চ এপ্রিল মে মাস নাগাদ এটাও পাবেন ইনশাল্লাহ। তো এখনই এত ভয় পাওয়ার তো কিছু নাই। বাজার তো উঠতেছে 4 বছর পর। বাজারের যারা আছে মার্কেট মেকার, বড় বড় হাউসগুলো, বড় বড় মার্চেন্ট ব্যাঙ্কগুলো, বড় বড় ব্যাঙ্কগুলো, বড় বড় ফিন্যান্সগুলো, ওরা তো সবাই বাজারের সাথে জড়িত। ওরা কি ব্যবসা করবে না? বড় বড় প্লেয়াররা যাদের বড় এককভাবে বড় বড় ফান্ড আছে, ওরা তো ব্যবসা করার জন্য অপেক্ষা করে গেছে, কারণ বাজারের কারেকশন শেষ হয় নাই। বাজার 100% টেকনিক্যাল অ্যানালিসিস বেস, এই জন্য বাজারের কারেকশান শেষ না হলে বাজার উঠে আসতে পারে না। ইন্স্যুরেন্স বেসিক্যালি এখানে যাওয়ার আছে, সেটা কয়টা ক্যান্ডেল করে যাবে এখন আর বলা যাচ্ছে না। এখন আমি হয়তো ভাবতেছি 3টা ক্যান্ডেল করেও যেতে পারে, 4টা ক্যান্ডেল করেও যেতে পারে, তবে যাওয়ার আছে। এটা হলো কথা। যাবে কি যাবে না সেটা মার্কেট জানে। আশা করি বুঝতে পেরেছেন। এখানেও অ্যানালিসিসটা ওকে হয়েছে। 52 যাওয়ার অ্যানালিসিস জুন মাস নাগাদ, মার্চ মাসে বলছিলাম, ফেব্রুয়ারি মাসে বলছিলাম এই 52 যাবে অন্তত, আর নাহলে 58 যাওয়ার চেষ্টা করবে। অনেকবার বলছি, অনেক ভিডিও দিছি, এই ভিডিওগুলো এখন আর পাবেন না। ইউটিউব আমাকে ভিডিও কমাই ফেলতে বলছে, এই কারণে এইটা অ্যানালিসিস ওকে হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইন্স্যুরেন্স নিয়ে ডিটেলস একটা আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আশা করি আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম।